আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। যারা HC24 ব্যাচ আর মাত্র 50 দিন পর, আজকে 9 তারিখ, হাতে তোমাদের 50 দিনের মতো সময় আছে। এই 50 দিন পর তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, বলতে গেলে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এইচএসসি এক্সাম, বোর্ড এক্সাম তোমার অংশগ্রহণ করা লাগবে। তো তোমাদের এই সময়টাতে অনেক কলেজেই, তোমাদের সব কলেজেই টেস্ট শেষ হয়ে গেছে। তোমাদের কি বলে, হয়তো অনেকের জায়গায় ফাইনাল মডেল টেস্ট চলতেছে, কিন্তু অনেকেরই এরকম আছো যারা এখনো তোমাদের পড়াশোনাটাকে সঠিকভাবে গুছিয়ে উঠতে পারো না, বা অগোছালো অবস্থায় আছে। কেউ ধরো যে একটা চ্যাপ্টারে অর্ধেক পারো, বাকি অর্ধেক পারো না, কিভাবে রিকভার করো সেটা বুঝতেছো না। অথবা তুমি ফার্স্ট পেপার ভালো পারো, সেকেন্ড পেপার পারো না, অথবা সেকেন্ড পেপার ভালো পারো, ফার্স্ট পেপার পারো না। এই যে সমস্যাগুলো হচ্ছে তোমাদের এখন একটা বিশেষ গাইডলাইনের দরকার। একটা ওয়ান শট ক্লাস অথবা ফাইনাল রিভিশনের জন্য একটা কোর্সের মতো দরকার, যেখানে তোমরা তোমাদের ক্লাসগুলো, তোমাদের চ্যাপ্টারের প্রবলেমস গুলো খুব সুন্দরভাবে সমাধান করে ফেলতে পারবা। আর সেটাই আমরা বিদ্যালয় থেকে তোমাদের জন্য নিয়ে আসছি। বিশেষ করে যারা এবার HC24 আসো, তাদের জন্য আমাদের এবারের লাস্ট 45 ডেজের জন্য 45 দিনের বেস্ট প্রিপারেশন কোর্স আমরা নিয়ে আসতেছি, যাতে করে তোমরা তোমাদের যত সমস্যাই হোক সমস্যাগুলো সলভ করতে পারো এবং পরীক্ষার হলে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা এক্সাম হলে বসতে পারো। আমি তোমাদের নাজমুল সাকিব ভাইয়া, পড়াশোনা করছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি তোমাদের কেমিস্ট্রির একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই 45 দিনে তোমাদের সাথে আমি আছি। তোমাদের সবটুকু সমস্যা সমাধান সাথে করে তোমাদের একটা ভালো একটা গাইডলাইন দিয়ে, যাতে এক্সামটা তোমরা খুব ভালো করে দিতে পারো, সেই জন্য তোমাদের সাথে আছে এই সময়টুকুটা। চলো শুরু করা যাক। আজকে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে রসায়ন ফার্স্ট পেপার, গুণগত রসায়ন চ্যাপ্টারটা, অধ্যায় 2। এই অধ্যায় 2 এর প্রথমেই প্রথমেই না মাথায় থাকে না, আমরা অ্যালোপ্যাথি পড়াশোনার আগে তোমাদের জন্য একটু গুছায় নিয়ে আসছি টপিকগুলো। দেখো, আমরা শুরুতে একটু দেখতে পারতেছি। দেখো যে আমাদের প্রথমেই একটু বলি, ধরো যে আমাদের কোন টপিকটা থেকে বেশি কোশ্চেন আসে। আমাদের এই চ্যাপ্টারটার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কিন্তু খুব বেশি না, যে খুব ইম্পর্টেন্ট টপিক আছে এরকম কিন্তু না। তো দেখো, যে প্রথমে যদি বলি আমাদের পরমাণু মডেলটা দেখো, এই মডেল থেকে বেশি একটা কোশ্চেন কি আসতেছে না। চিটাগাং বোর্ড 2017-তে আসছে, আর বরিশাল বোর্ড থেকে কোশ্চেন আসছে। এছাড়া দেখো পরে একটা টপিক কোয়ান্টাম সংখ্যা, এই টপিক থেকে কিরকম কোশ্চেন আসছে, মোটামুটি একটা লেভেলের কোশ্চেন আমরা দেখতেছি এখানে আমার আসছে। এছাড়া এরপরে দেখো যে বর্ণালী, এই টপিকটা থেকে এরকম কোশ্চেন আসে। দেখো এই টপিকটা থেকে হিউজ একটা লেভেলের কোশ্চেন কিন্তু আসছে। দেখো, বড় বড় মডেলের সাপেক্ষে বর্ণালী এবং কোয়ান্টাম সংখ্যা থেকে কিন্তু ভালো লেভেলের কোশ্চেন আসছে। এছাড়া সবচেয়ে বেশি যে জায়গা থেকে কোশ্চেনটা আসে প্রতি বছর, সেটা হচ্ছে দেখো দ্রাব্যতা গুণফল এবং পদক্ষেপ, এই টপিকটা থেকে না কোশ্চেনটা বেশি আসে। দেখো কত ঢাকা বোর্ডে 23, 22, 17 একদম রিসেন্ট ইয়ারে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, চিটাগাং বোর্ড বলো, বরিশাল বোর্ড বলো, দিনাজপুর, সবগুলো বোর্ডেই দেখো ম্যাক্সিমাম কোশ্চেন দ্রাব্যতা গুণফল, বর্ণালী, কোয়ান্টাম সংখ্যা থেকে আসছে। পারমাণবিক যে মডেলটা আমরা দেখি, যে রাদারফোর্ড মডেল কিংবা বলো বোর মডেল, এখান থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু খুব একটা বেশি না, জাস্ট অল্প, খুব অল্প। আয়ন সহতন একটা টপিক আছে, সেখান থেকেও যে খুব বেশি আসছে সেরকম না, খুব অল্পই আসছে। তো প্রথমেই একটা চ্যাপ্টার পড়ার আগে আমরা এটাই জেনে নিলাম যে আমাদের কোন টপিকগুলো বেশি মেজর প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। সেটা কি কি আমরা দেখতেছি, কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী এবং দ্রাব্যতা। তো আমরা যখন এই গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়বো, বা তুমি যখন এই ভিডিওটা দেখতেছো, তো আমার এই ভিডিওতে পারমাণবিক মডেলের পাশাপাশি হয়তো আমরা সবটা টপিকই টাচ করে যাব, কিন্তু এই 3টা টপিক আমরা খুব ভালো করে পড়াবো, যাতে করে যে টাইপের কোশ্চেনই তোমাদের জন্য আসুক না কেন পরীক্ষার মধ্যে, আমরা যাতে সেগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারি, সেটা চেষ্টাই আমরা করবো। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি। দেখো, আমাদের প্রথম টপিকটা রাখা হয়েছে পরমাণু এবং মূল কণিকা সমূহ। তো পরমাণু এবং মূল কণিকা সমূহ হচ্ছে একদম শুরুর টপিক। এখানে বুঝার আমাদের আহামরি কিছু নেই, কিন্তু এখান থেকে আমাদের এমসিকিউ গুলো আসে, সেগুলো চলো দেখা যায়। তো পরমাণু কি আসলে? পরমাণু হচ্ছে, আমরা জানি, পদার্থের ক্ষুদ্রতম কণিকা। ঠিক আছে, পদার্থের ক্ষুদ্রতম কণিকা।
এখানে আমরি কিছু নাই, বাট আমাদের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন গুলো আসে যে একটা পরমাণুতে বিভিন্ন ধরনের কণিকা আছে। একটা আছে হচ্ছে ধরো স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা, একটা আছে হচ্ছে ধরো অস্থায়ী, আর একটা আছে হচ্ছে ধরো আমাদের হচ্ছে কম্পোজিট কণিকা। এখন স্থায়ী কণিকাগুলো কোনগুলো? স্থায়ী কণিকাগুলো হচ্ছে আমরা যদি দেখি আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে তিনটা আছে না, এই তিনটা অ্যাকচুয়ালি হচ্ছে ভাই আমাদের স্থায়ী কণিকা। ঠিক আছে, তো আমাদের এটা মাথায় থাকবে। এবার আসলে অস্থায়ী কণিকা কোনগুলো? অস্থায়ী কণিকাগুলো হচ্ছে হলো নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, তারপর ধরো যে মেসন কণা আছে, মেসন, মেসন কোনটার এটা পাইয়ন। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাই আমাদের অস্থায়ী কণিকা। সো বুঝা গেল কোনগুলো আমাদের অস্থায়ী কণিকা। দেখো, তো আমরা কি কি ডিফাইন করলাম? স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা। আর হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকাগুলো দেখি দুইটা আছে, একটা হচ্ছে আলফা কণা, আলফা কণা, আর একটা হচ্ছে হলো ডিউটেরিয়ম কণা। চলো এই কণাগুলো নিয়ে একটু ভালোভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা দেখো, প্রথমেই রাখছি আমরা স্থায়ী কণিকাগুলো রাখছি। আচ্ছা, স্থায়ী কণিকার মধ্যে আমরা সবাই জানি ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। বাট ইলেকট্রন, এখন এগুলো কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো জানার চেষ্টা করি আমরা। যেমন ইলেকট্রনের কথা যদি বলি, এর প্রথমে যদি আমি চার্জে আসি, যে এরা চার্জ এগুলো কিরকম, এদের চার্জ গুলো যদি আমি আলোচনা করি, ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻19। ঠিক আছে, প্রোটনের চার্জ কিরকম? প্রোটনের চার্জ হচ্ছে +1.6 ইন্টু 10⁻19। এগুলো আমি কেন পড়াচ্ছি? জাস্ট তোমাদের একটা রিভিশনের জন্য, কারণ এগুলো থেকে এমসিকিউ গুলো, ছোট ছোট এমসিকিউ গুলো আসে। নিউট্রনের চার্জ অ্যাকচুয়ালি 0, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, ইলেকট্রনের একটা ভর আছে, ভরটা একটু দেখি আমরা। আচ্ছা, ইলেকট্রনের ভরটা যদি আমরা একটু দেখি, এখানে ইলেকট্রনের ভর হচ্ছে হলো 9.11 ইন্টু 10⁻31 কেজি। কেজি, আমরা টার্মটা এককটা মনে রাখবো, কেজি। আচ্ছা, প্রোটনের একটা নিজস্ব ভর আছে, সেটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, অথবা আমি যদি কেজি দিয়ে নিয়ে আসি সে 27 হবে, অথবা আমি লিখতে পারি কেজি দিয়ে যদি লিখি, ধরো কেজি দিয়ে লিখে দিলাম আমি, ধরো এখানে 27 কেজি। ঠিক আছে, কেজিটা আমি আসছে। আচ্ছা, আর নিউট্রনের ভর সেম 1.67, বাট 6 and 5 এটা 10⁻27 কেজি। দ্যাটস ইট। সেই জিনিসগুলো আমরা মনে রাখবো। আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে রিলেটিভ চার্জ। আচ্ছা, রিলেটিভ চার্জগুলো একটু দেখাই দিই ছোট করে। রিলেটিভ চার্জ যদি বলি, রিলেটিভ চার্জ, রিলেটিভ চার্জ দেখো, ইলেকট্রনের হচ্ছে -1, প্রোটনের হচ্ছে +1, আর নিউট্রনের হচ্ছে ভাইয়া 0। ঠিক আছে, শেষ। এই তো গেল মোটামুটি আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে একটা ছোট ছোট ইনফরমেশন, যেগুলো আমরা সবাই জানি বাট মাঝে মাঝে মিস হয়ে যায়। তো সেই জিনিসটাই আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, পরের পার্টি দেখো, অস্থায়ী কণিকাগুলো। আমাদের পরীক্ষায় এগুলো নিয়ে খুব ডিটেইলস কিছুই আসে না, কখনোই আসে না। জাস্ট আমরা কি করব, এইগুলার নামগুলো না ভালো করে মনে রাখবো, কি কি আছে। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন, পাইয়ন, বোসন আছে, বোসনও আছে। এগুলো হচ্ছে ভাই অ্যান্টি, আমাদের অস্থায়ী কণিকা। আচ্ছা, অস্থায়ী কণিকা বলতে কি বোঝায়? এগুলার আমাদের পরমাণুতে স্থায়িত্ব কম, এগুলার আমাদের পরমাণুতে স্থায়িত্ব কম। ঠিক আছে, খুব স্থায়ীভাবে এগুলো আমরা পাই না পরমাণুতে। আচ্ছা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা, আলফা কণা, নিউট্রন কণা। সো আমরা নেক্সট স্লাইড দেখি। আচ্ছা,
আলফা কণা, এই আলফা কণাটা না প্রচন্ড ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল বলি না কেন খুব ওতপ্রোতভাবে জড়িত এখানে। তো একটু জেনে নিই আলফা কণাটা কি। আলফা কণা, আলফা কণা হচ্ছে আমার একটা হিলিয়াম ধরো আমার একটা পরমাণু আছে, এই হিলিয়াম থেকে যখন আমি ইজিলি দুইটা ইলেকট্রনকে বের করে নিব, আমরা জানি অবশ্যই হিলিয়ামে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন যদি বের করে দিই কি হবে তাহলে 2+ হইলো। এই 2+ হিলিয়ামটা কে আমরা বলি আলফা কণা। তো আমরা বুঝে গেলাম আমাদের আলফা কণা কোনটা, यस এটাই আমাদের একটা আলফা কণা। তাহলে এটা আমরা কোথায় ইউজ করি, আমাদের রাদারফোর্ডের যে নিউক্লিয়ার মডেলটা আছে সেই মডেলে যে তেজস্ক্রিয় মৌল থেকে যে রশ্মিটা বের হয়, মানে যে কণাটা বের সেটা হচ্ছে আলফা কণা, সেই আলফা কণাটাই বেসিক্যালি আমাদের ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। তো আমরা বুঝলাম আলফা কণাটা কি। আচ্ছা এবার আসো আরেকটা আছে ডিউটেরন কণা ছিল, ডিউটেরন কণা, ডিউটেরন, ডিউটেরনটা হচ্ছে আমাদের আমাদের হাইড্রোজেন আছে না, এই যে আমরা হাইড্রোজেন একটু 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 মনে করার চেষ্টা করি হাইড্রোজেনের ব্যাপারগুলো। দেখো আমাদের হাইড্রোজেনের কয়টা অ্যাকচুয়ালি প্রোটন, হাইড্রোজেনের আইসোটোপ আছে কয়টা, একটু মনে করার চেষ্টা করি আমরা, তিনটা আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা ওই ডিউটেরিয়ামের এই যে ডিউটেরনটা আসছে, সো যখন আমাদের প্রোটন একটা হবে, প্রোটন একটা বাট নিউট্রন জিরো, তখন আমাদেরকে বলতে হচ্ছে প্রোটিয়াম। ছোট একটা রিক্যাপের মতো দিচ্ছি, যখন আমাদের প্রোটন একটা আর নিউট্রনও একটা, তখন আমাদেরকে বলছে ডিউটেরন বা ডিউটেরিয়াম, ডিউটেরন বা ডিউটেরিয়াম, যাই হোক। আর যখন আমি বলতেছি না ভাই প্রোটন একটা, প্রোটন দলে একটাই থাকে, নিউট্রন দুইটা আছে, তখন আমরা তাকে কি বলছি ট্রিটিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা এবার দেখো একটা জিনিস দেখাই যে আমাদের ওয়াটারের অ্যাকচুয়াল লোগোটা কি এরকম না, H2O, ন্যাচারালি হ্যাঁ এটা নরমাল পানি, বাট যখন আমি ডিউটেরিয়াম দিয়ে লিখবো তখন আমার লিখতে পারি হচ্ছে D2O লিখতে পারবো পানিটাকে, D2O, অর্থাৎ তখন এই পানিটা হচ্ছে একটা ভারী পানি, ভারী পানির অণু, ভারী পানি, ঠিক আছে ভারী অণু। আর যখন আমি ট্রিটিয়াম দিয়ে লিখবো T2O, তখন আমার জিনিসটা হচ্ছে অতি ভারী পানি। তো এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবো, অতি ভারী পানি। তো পরীক্ষায় কোশ্চেন আসছে নিচে কোনটা ভারী পানি রাখো, D2O, অতি ভারী কোনটা T2O, ঠিক আছে এক্সাক্ট একটা সহজ একটা ধরো এক্সাম্পলের মতো আমি জিনিস দেখাই দিলাম, এমসিকিউ আসে যেটা তোমার পেরেও যাবে। আচ্ছা তাহলে এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার হয়েছে, কম্পোজিট কণিকাগুলো এই দুইটাই হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা, ঠিক আছে। আচ্ছা গেল, তো এই হলো আমাদের মোটামুটি পরমাণু তার মূল কণিকাগুলা, স্থায়ী অস্থায়ী এবং কম্পোজিট কণিকাগুলা। তো যেটা থেকে আমাদের কখনোই খুব একটা ব্রড কোশ্চেন আসে না, ছোট ছোট কোশ্চেন এক নম্বরের কোশ্চেন আসতে পারে অথবা এমসিকিউ তে আসতে পারে, এবং এমসিকিউ কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিছি। সো পরের স্লাইডে চলে যাই আমরা। আচ্ছা এই যে তো ফার্স্টে একটা কুইজ রাখা হয়েছে তোমাদের জন্য, কুইজটা দেখো খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো কুইজ দেখলে আমাদের মনে হয় না যে আচ্ছা কুইজগুলা অ্যান্সার করার চেষ্টা করি, তো তোমাদের যে বোর্ডে যে কুইজটা আছে, তো আমি মনে করি তোমরা এতক্ষণ সেটা পেরেও গেছো, তো তাও একটু দেখার চেষ্টা করি কি আছে, এবং সেটা কোন বোর্ডে আসছে দেখো, সেটা আমাদের সিলেট বোর্ড 2023 এ আসছে। দেখো সিলেট বোর্ড 2023 মানে একদম রিসেন্ট, তোমাদের আগের ব্যাচে এই কোশ্চেনটা আসছে। তো কোশ্চেনটা দেখি, প্রোটনের প্রকৃত ভর কত, একদম সহজ কোশ্চেন। দেখো এই জিনিসটা তোমার প্রত্যেকে পারো, প্রত্যেকে জানো, তাও জিনিসটাকে কোশ্চেনে দিছে, কেন দিছে কনফিউশন করার জন্য। কি আসছে 1.60 × 10^24 গ্রাম, নাকি 1.6 × 10^24 গ্রাম, নাকি 1.673 × 10^24 গ্রাম, নাকি 1.675 × 10^24 গ্রাম। আচ্ছা একটু আগে মনে করার চেষ্টা করতো, আচ্ছা আমি প্রোটন ভর কতটুকু লিখছিলাম বা কি লিখছিলাম, প্রোটন নিউট্রন কিন্তু আমি একটু চেঞ্জ করছিলাম, লাস্টের ডিজিটে আমি দেখছিলাম একটু চেঞ্জ রাখছিলাম, মাথায় আছে কিনা তোমাদের, এই দুইটা ডিজিটে চেঞ্জ আনছিলাম। আচ্ছা কেজি তো বুঝি, কেজি ছিল 10^27, গ্রামে আসলে 10^24। একটু জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, ধরো তোমার কাছে আছে হচ্ছে 10^27 কেজি, তো তুমি এটা কি করবা, গ্রামে নিবা, সিম্পল হিসাব সহজ করে দিচ্ছি, গ্রামে নেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট 1000 দিয়ে গুণ করতে হবে, তোমারও কত হবে 10^27
24 গ্রাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, হয়ে গেছে। সো এখন কিন্তু একটু মনে রাখার চেষ্টা করে আমাদের আগের সাইডে যাই। দেখো কি ছিল, দেখো তো আগের সাইডে কি ছিল, আমার প্রোটনের কি বলে ভর কত ছিল 1.673 আর 1.675 ছিল নিউট্রনের। ডিফারেন্সটা কোথায়, জাস্ট একটা 3 এবং একটা 5 এর মধ্যে। আচ্ছা তাহলে আমার অ্যান্সারটা কি হবে, অ্যাজ সিম্পল, তোমরা জেনে গেছো এটা অ্যান্সার হবে। দেখছো অনেকেই যারা হয়তো এই জিনিসটা খুব একটা কনসার্নের সাথে পড়ে না বা জানে না, তারা কি করবে, এটা লাগাই দিয়ে আসবে, তা ভাবে যে নিউট্রনের প্রোটন তো সেম, এর কাছে চেরি হবে এবং অ্যান্সার ভুল হবে। সো দেখছো সহজ কোশ্চেনগুলো পরীক্ষা দেয়, কিন্তু একটু কেয়ারফুলি আমাদের পড়তে হবে, এই আর কি। আচ্ছা পরের সাইডে চলে যাই আমরা। হ্যাঁ পরের সাইডে আরো একটা ছোট একটা টপিক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। এই তিনটা টপিক নিয়ে আমাদের আজকে এই যে সাইডটা, এই সাইডটাকে একটু সহজ করে যদি পড়ে, একটু সহজ করে, আমরা তো পড়ছি, আমরা বইয়ে অনেক সংখ্যা টঙ্কা পড়ছি, সহজ করে যদি দেখি, ধরো আমার কাছে আইসোটোপ আছে, আইসোটোপ এখানে কি আছে, আচ্ছা তাহলে লিখনি আইসোটোন, আইসোবার, আর কি ছিল একটা আছে, এটা লেখা হয় না, আইসো ইলেকট্রন, ইলেকট্রন। আচ্ছা এই টপিকগুলো একটু খেয়াল করি আমরা। দেখো পি আছে, টোপ পি আছে, মানে এটার যে কোনো দুটো পরমাণুর প্রোটন সংখ্যা যখন সমান হবে বাকি সব ভিন্ন হবে, প্রোটন সংখ্যা সমান সমান বাকি সব ভিন্ন, তখন আমরা কি বলতেছি, আইসোটোপ। যখন আইসোটোনটা দেখো, যখন যে কোনো দুটো পরমাণুর বা একাধিক পরমাণুর বা মৌলের তাদের নিউট্রন সংখ্যাগুলো সমান হবে, নিউট্রন সংখ্যা সমান হবে, সংখ্যা সমান সমান হবে, তখন আমরা কি বলছি, হ্যাঁ এটা আইসোটোপ। শেষ। আইসোবার কি, যাদের ভর সংখ্যা সমান হবে, ভর সংখ্যা সমান হবে। আর আইসো ইলেকট্রনটা কি, যাদের ইলেকট্রন, যাদের ইলেকট্রন গুলো সমান হবে, আয়ন, যে কোনো আয়ন বা মৌলের বা পরমাণুর ইলেকট্রন সমান হবে। দেখো কত সহজে আমি এই টপিকস গুলা ক্লিয়ার করে ফেললাম। কিছু এক্সাম্পল যদি চলে যাই আমরা, একটু কিছু এক্সাম্পল, ধরো তোমার কাছে আছে হলো এরকম, ধরো কার্বন আছে, কার্বনের 12 আছে, কার্বন 13 আছে, কার্বন 14 আছে। আচ্ছা কিছু জিনিস একটু ক্লিয়ার করে নিই, ছোট জিনিস, তার একবার একটা রিভিশনের মতো হয়ে যাক। তোমার কাছে এক্স একটা পরমাণু আছে, যার এখানে আছে ধরো যে জেড, এখানে আছে এ, এখানে আছে এম প্লাস মাইনাস, এখানে আছে এন, ঠিক আছে। তো এখানে আমাকে একটু বলো তো, যারা ভিডিও দেখতেছো তাদেরকে একটু কোশ্চেন করি, যে এখানে প্রত্যেকটা দিয়ে কি কি টার্ম বোঝাচ্ছে একটু আমাকে বলার চেষ্টা করো। যেমন সবাই আমরা জেডটা জানি, হোয়াট ইজ জেড, জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, আবার ছোট করে রিভিশনের মতো, পারমাণবিক সংখ্যা। তাহলে এটা কি, এ হচ্ছে ভাই ভর সংখ্যা, ভর সংখ্যা। আচ্ছা হোয়াট ইজ এম, এমটা একটু দেখি, এমটা হচ্ছে আমাদের ভাই ইলেকট্রন চার্জ, ইলেকট্রন মানে আয়ন, ইলেকট্রন চার্জ, বা এটাকে কি বলা যায় কি, জাইতো নাম্বার বা সংখ্যা, এটা বলা হয় ইলেকট্রন চার্জ। ইলেকট্রন সংখ্যাটা বোঝায় যে কতটুকু ইলেকট্রন দান করতেছে বা গ্রহণ করতে, সেই টপিকটা। এন হচ্ছে ভাই নিউট্রন সংখ্যাটা, মানে এ থেকে তুমি যখন জেডটা বাদ দিবা তখন তুমি কি পাবা, অ্যাকচুয়ালি পাচ্ছ হলো তোমার এই যে চার্জটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার হচ্ছে হলো যে নিউট্রন সংখ্যাটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার এন। তো এই জিনিসগুলো একটু ক্লিয়ার হইলো। এবার দেখো তাহলে এখানে বুঝতেছি কি, এখানে 12 13 এই টপিকগুলো কি হবে তাহলে, এই টপিকগুলো হবে ভাই অ্যাকচুয়ালি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ভর সংখ্যা, কিন্তু আমরা জানি কার্বনের প্রত্যেকের প্রোটন সংখ্যা বা কি বলে এটাকে পারমাণবিক সংখ্যা সেম। ইট মিন্স এরা প্রত্যেকে এক একটা আইসোটোপ, এরা প্রত্যেকে এক একটা আইসোটোপ, কি বলে আইসোটোপ। শেষ হয়ে গেল। এবার আসি আরেকটা এক্সাম্পলে, ধরো কি বলে এটাকে, পয়সা যাই, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা যাওয়ার আগে একটা এক্সাম্পল ধরো দেখি, কোশ্চেনটা দেখুন এখন, একটা এক্সাম্পল যাই। ধরো তোমার কাছে আছে এরকম, ধরো যে
আচ্ছা, এই কোশ্চেন সলভ করলে আইসো ইলেকট্রন ক্লিয়ার হবে, এটাই দেখাচ্ছি। দেখো নিচের কোন সেটের ইলেকট্রন সংখ্যা সমান। এখানে ইলেকট্রন সংখ্যা সমান বলতে কি বোঝানো হচ্ছে? ইলেকট্রন সংখ্যা সমান বলতে বোঝা হচ্ছে এখানে আমাদের আইসো ইলেকট্রন টপিকটা আসতেছে। সো আইসো ইলেকট্রন কোনগুলো তাহলে দেখার চেষ্টা করি যাতে ইলেকট্রন সংখ্যা সমান হবে। সো দেখো সোডিয়াম প্লাস মানে কি 10 কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন দান করছে মানে কি 10টা ইলেকট্রন আছে। ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়ামে 20টা ছিল, ঘুরে চলে গেলে কত 18, তার মানে এটা আইসো ইলেকট্রন না, এটা হবেই না, সেকেন্ড অপশনে বাদ পড়ে গেছে। আচ্ছা তোমার কাছে পটাশিয়াম প্লাস আছে, পটাশিয়াম কত 19, একটা চলে গেলে কত হয় 18, 18 আছে। তোমার কাছে ক্যালসিয়াম 2 মাইনাস, সরি ক্লোরিন মাইনাস আছে, এটাও 17, একটা আসে একটা আসছে এক্স এর, এটা কত হচ্ছে 18 হচ্ছে, তো দুইটা মিলছে। ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম কত 12, দুইটা চলে গেলে হয় 10, তার মানে কি ভাই এটাও হবে না। 3 নাম্বার দেখি, সেম কোশ্চেন, ম্যাগনেসিয়াম 12 10 হচ্ছে, অ্যালুমিনিয়াম 10, ক্লোরিন কত 17 18 হচ্ছে, মানে এটাও হবে না। বাকি আছে তাহলে কোনটা ভাইয়া? শেষটা, শেষটা কি? পটাশিয়ামের 19, একটা চলে গেলে 18, ক্যালসিয়ামের 20, দুইটা চলে গেলে 18, স্ক্যান্ডিয়ামের কত আছে 21, তিনটা চলে গেলে 18 হয়। সো অ্যান্সার হবে এটা, এবং এটাও একটা বোর্ডে আসছে, সেটা কোথায়? দিনাজপুর বোর্ড 2022 আসছে। ঠিক আছে, সিম্পল, খুব কি কঠিন না। আমরা যদি এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করি, আইসো বার মানে হচ্ছে হলো যে ভর সংখ্যা সমান হবে, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান হবে, এবং আইসো টপ মানে তার প্রোটন সংখ্যা সমান হবে, আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান, বাকি সব ডিফারেন্ট। এটুকু মনে রাখলে আমরা আমাদের এই টাইপের এমসিকিউ গুলা ইজিলি সিকিউর করতে পারবো পরীক্ষা হলে, আমাদের বেশি মাথাও খাটাইতে হবে না। আচ্ছা চলো আমাদের পরের স্লাইডে চলে। এবার আসি আমাদের এই যে পরমাণু মডেল, মোটামুটি আমাদের মেইন পড়াতে আমরা ঢুকতেছি। আচ্ছা এই পরমাণু মডেল থেকে খুব একটা কোশ্চেন আসে না, তবুও আমরা এই জিনিসটাকে প্রত্যেকটা টপিকে একটু দেখে ভালো করে দেখে যাব, পড়ে যাব, যাতে করে আমাদের আর কোনো সমস্যাই না থাকে। চলো দেখা যাক। হ্যাঁ, রাদারফোর্ড পরমাণু মডেল, এই পরমাণু মডেলটা আগে তার শিক্ষক, তার টিচার ছিল জে জে থমসন, একটা মডেল উপস্থাপন করছিল, সেটা হচ্ছে ধরো আমি ছোট করে লিখতেছি, প্লাম পুডিং মডেল, প্লাম পুডিং মডেল। যেখানে সে বলছে যে ভাই আমার পরমাণু হচ্ছে একটা তরমুজের মতো, যেখানে ইলেকট্রন গুলা বিচির মধ্যে, তরমুজের বিচির মতো কি হয় ছড়াছিটা থাকে, দ্যাটস ইট। খুব স্যাটিসফ্যাক্টরি ভাবে জিনিসটাকে খুব ভালো করে বলতে সে পারে নাই, জাস্ট এটুকু বলছে। রাদারফোর্ড সেই জিনিসটাকে নিশ্চিত করার জন্য 1911 সালে এই পরীক্ষাটা করে, আমি লিখে রাখি 1911 সালে সে এই পরীক্ষাটা করে, এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামটা বলা হয়, এবং এই যে মডেলটা, অ্যাকচুয়াল মডেলটার নাম হচ্ছে হলো নিউক্লিয়ার মডেল, লিখে রাখি নিউক্লিয়ার, নিউক্লিয়ার মডেল, বা এটাকে পরে বলা হচ্ছিল রাদারফোর্ড মডেল, যেহেতু রাদারফোর্ড এটা করছে। আচ্ছা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা দেখি। তো পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই তোমার কিছু উপকরণ লাগবে, উপকরণ সাথে তুমি পরীক্ষা তো করতে পারবে না। উপকরণগুলো কি ছিল, জাস্ট এইগুলো উপকরণগুলো জানা লাগবে আমাদের এমসিকিউর জন্য। পরীক্ষার প্রথম উপকরণটা হচ্ছে পাতলা সোনার পাত। দেখো সোনা পাত কত সেন্টিমিটার আছে? 0.0004 সেন্টিমিটার। ক্লিয়ার? এটাকে আমি লিখতে পারি ভাবে 4 ইনটু 10 কিউব ন্যানোমিটার। এই জিনিসটাও না আসে পরীক্ষায়, কত ন্যানোমিটারের মধ্যে করো, সেই ন্যানোমিটার কিন্তু মিটার থেকে সেন্টিমিটার করতে হবে ইজিলি। তো হয়ে গেল এমসিকিউ। জিঙ্ক সালফাইড, নামটা বুঝো, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, একটা পর্দা আছে, এই যে আমি দেখতেছি জিনিসটা, লেয়ারটা, এটাকে আমি বলছি হলো জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা আছে এখানে। আর একটা হচ্ছে তেজস্ক্রিয় রেডিয়াম, তেজস্ক্রিয়, এই যে দেখো তেজস্ক্রিয় রেডিয়ামটা, তেজস্ক্রিয় রেডিয়ামটা দেখতেছি, যেখান থেকে আমার আলফা কণাগুলো নিঃসরণ হবে। ক্লিয়ার? সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? আর এখানে একটা সোনার পাত রাখা হয়েছে, যেটার মধ্য দিয়ে আলফা কণাটা পাস করে এখানে ধরো এই যে মার্ক করা মানে প্রচলিত হচ্ছে জিনিসগুলো, এই ইয়ার কি ব্যবস্থা, এই হলো উপকরণগুলা এবং এটা। আচ্ছা চলো পরের স্লাইডে চলে যাই, কিভাবে যে পরীক্ষাটা করছি একটু দেখার চেষ্টা করি। তো পরীক্ষাটা কিভাবে করছে দেখো। তো পরীক্ষার শুরুতে সে কি করছে, পর্যবেক্ষণ সে কি করছে, যখন সে একটা কি বলে সেটআপটা দিল পুরো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার, সে দেখলো যে অধিকাংশ আলফা কণা তাদের গতিপথ হতে না বেঁকে সোনাপাতকে ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে সে আলোকিত করে।
মানে বোঝাচ্ছে ধরো তোমার যদি হয় এটা এটার মধ্যে হচ্ছে সোনার পাত। সোনার পাত অবশ্যই পরমাণু, ধরো এই যে গোল 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 করে পরমাণু পরমাণু আছে পরমাণু আছে, বাট কোনোভাবেই না আমাদের এই কি বলে কণাগুলা যে চলে যাচ্ছে, এই যে পাস করে চলে যাচ্ছে, পাস করে চলে যাচ্ছে, ধরো আটকাচ্ছে না, এই যে পাস করে চলে যাচ্ছে ম্যাক্সিমাম বলছে অধিকাংশ আলফা কণা, যে আলফা কণাটা গতিপথ না বেঁকে সোনাবাদকে ভেদ করে চলে যাচ্ছে। এবং কি করছে এখানে যে সোনাবাদকে ভেদ করে, এবং জিঙ্ক সালফাইডের যে পর্দা দেখেন, জিঙ্ক সালফাইডের পর্দাটা আছে আমি দেখতেছি এখানে জিঙ্ক সালফাইডের যে পর্দাটা আছে সেটাকে সে আলোকিত করতেছে, ধরো এইভাবে আলোকিত করলাম, এখানে আলোকিত করছে, এই যে ধরো এখানে আলোকিত করতেছে করতেছে। এবং এটার পরিমাণ কত? 99%। কি 99%। সেকেন্ড লাইনটা কি বলছে? অল্প সংখ্যক আলফা কণা তাদের গতিপথ হতে বেঁকে যায়, খুব অল্প সংখ্যক আলফা কণা। এখন সেটার কিভাবে পাকতেছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা, কিভাবে পাকতেছে। দেখো ধরো তোমার কাছে এই যে সোনাপাতের যে পরমাণুটা আছে, পরমাণুর মধ্যে এটা হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এটা। এখন তোমার তো আলফা কণা আসতেছে, সেরও একটা ধনাত্মক হিলিয়াম একটা কি বলে এটাকে পরমাণু, সেখানে ইলেকট্রন নাই, সে কি করতেছে, ধরো যেমন এইভাবে আসতেছে, ধরো এখানে অ্যাটাক করলো, এভাবে বেঁকে গেল, বা এইখানে আসলো বেঁকে গেল, এইভাবে কি হচ্ছে যে বেঁকে যাচ্ছে। তো অল্প সংখ্যক আলফা কণা বেঁকে যায়, এইভাবে বেঁকে যাচ্ছে। এবং কিছু সংখ্যক আলফা, খুব অল্প সংখ্যক আলফা কণা আছে যেটা প্রায় 20,000-এর মধ্যে একটা মূল পথের সরাসরি বিপরীত দিকে আসছে। ইট মিনস এই বরাবর যেটা আসবে, এই বরাবর যেটা আসবে ঠিক এই বরাবর সেটা ফেরত যাবে। এটাই হচ্ছে এই তিনটা কন্ডিশন সে কি করছে, পর্যবেক্ষণ করছে। তো বুঝা গেছে সে কি কি পর্যবেক্ষণ করছে সহজভাবে। তো পরের স্লাইডে যাই। এখন এই পর্যবেক্ষণ করার পর সে অনেক কিছু, তার নিজে একটা প্রস্তাবনা আছে, সে এত কিছু দেখছে, তারপর এই সেটার উপর সে কি করছে, তার এই মডেলটা উপস্থাপন করছে। তার মডেলটা অ্যাকচুয়ালি কিরকম, সে ফার্স্টেই বলছে পরমাণু কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস, যার মধ্যে পরমাণুর সমস্ত সংযোগ থাকে। ফার্স্টে সে কি বলছে, ভাই আমার পরমাণুতে পজিটিভ, অবশ্যই পজিটিভ এবং কিছু একটা আছে খুব ভারী, যেটার মধ্যে আমার সমস্ত পর, একটা পরমাণু সমস্ত পর কেন্দ্রীভূত আছে। রিজনটা কি? কারণ আমি জানি আমার পরমাণু চারদিকে ইলেকট্রন ঘুরতেছে, কিন্তু সেটার পর খুবই নগণ্য হওয়ার কারণে সেটাকে ওই ধনাত্মক হিলিয়াম যে ইয়াটা আছে, আলফা কণাটা আছে, সেটা কখনোই বিচলিত করতে পারতেছে না, বা সেটার দিক চেঞ্জ করতে পারতেছে না, আলফা কণা সেটাকে পাস করে চলে যাচ্ছে। তো এই জন্যই বলছে পরমাণু কেন্দ্রস্থল থেকে নিউক্লিয়াস, যার মধ্যে পরমাণু সমস্ত পর সঞ্চিত আছে। পরমাণু চার্জ কেন? সমান সংখ্যক প্রোটনের সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন আছে, ঠিক আছে। এবং আরেকটা কথা বলছেন, সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহ সমূহের মতো পরমাণু ইলেকট্রন গুলো এর নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। তখন নিউক্লিয়াস ও ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ জড়িত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনিক কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। আচ্ছা, এই জিনিসটা বোঝার সহজ হয়ে হচ্ছে বলছে সৌরজগতে যে সূর্যের চারদিকে গ্রহগুলো ঘুরতেছে তার সাথে তার এই মডেলটাকে সে তুলনা করছে। ইট মিনস আমার সৌরজগৎ যদি এরা হয়, ধরো আমার যদি সৌরজগৎ হয়, সৌরজগৎ হয়, মাঝে যদি হয় সূর্য, সূর্য যদি হয়, সূর্যের চারপাশে গ্রহগুলো আছে, গ্রহগুলো তার নিজের কক্ষপথে ঘুরতেছে, ঠিক তেমনি আমার মাঝে পরমাণুর যে মডেলটা, তার মাঝে আছে হচ্ছে নিউক্লিয়াস, তার চারদিকে ইলেকট্রন গুলো কক্ষপথে ঘুরতেছে, ওইটার সাথে তুলনা করছে। এবং আরেকটা কথা বলছে, ধরো আমার কাছে আছে হচ্ছে এই, ধরো আমার পরমাণু, তার মডেলটা হচ্ছে এটা তার নিউক্লিয়াস, ধর এটা তার ইলেকট্রন। এখন এই ইলেকট্রনটা আমি যদি হিসাব করি, সে কি করতেছে, সে তো ঘুরতেছে, এই বড় বড় ঘুরতেছে। এখন এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে অবশ্যই এক ধরনের বল কাজ করতেছে, কারণ সে চাবি অলওয়েজ কাছে আছে, এই বড় ঘুরতে ঘুরতে এই বলটাকে আমি বলতেছি হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, বা এটাকে কেন্দ্রমুখী বল বলা হয়, অথবা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ইলেকট্রনটা ঘুরতেছে ঘুরতেছে, ঘুরার কারণে সে অলওয়েজ চাবে এই বাইরের দিক থেকে ছিটকে চলে যেতে। সে অলওয়েজ চাবে কি বাইরের দিক থেকে ছিটকে, আমি ঘুরতেছি একটা জিনিস ঘুরাতে থাকবো, দেখবে সে অলওয়েজ চাবে যে বাইরের দিকে ছিটকে চলে যেতে। এটা কিসের জন্য হচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের জন্য, কেন্দ্র বিমুখী বলের জন্য, বিমুখী বল।
এবং এই দুইটা বল পরস্পর সমান হওয়ার কারণে ইলেকট্রনটা না তার নিজ কক্ষপথে ঘুরতে পারতেছে, এটা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে লেখা আছে। সো এই হচ্ছে আমাদের রিজন, এই তিনটা রিজন আমি দেখলাম যে এই তিনটা সে উপস্থাপন করছে। আচ্ছা, কিন্তু এই মডেলের মধ্যে অ্যাকচুয়ালি অনেক ভুল আছে, যার কারণে আমরা জানি যে বোর্ড ঠিক 2 বছর পরে নিজে একটা মডেল উপস্থাপন করছে, সেখানে সেই ভুলগুলা সহ আর অনেক কিছু নিয়ে কথাবার্তা বলছে এবং দেখছে যে ভাই না আসলে এটা হচ্ছে না, এবং সেগুলো একটু দেখার চেষ্টা করি সীমাবদ্ধগুলো কিছু। আচ্ছা, এই মডেলটা যে আঁকা হয়েছে একটু দেখি আমরা মডেলটা। এই যে আলফাটা মডেল সে সৌরজগৎ তুলনা করছে, ধরো এই আমার যে নিউক্লিয়াস গুলো থাকতেছে, নিউক্লিয়াসের চারদিকে আমার যে ইলেকট্রন গুলো আছে যেভাবে কক্ষপথ আকারে ঘুরতেছে বিশেষ কক্ষপথে, এই হচ্ছে আমাদের রাদারফোর্ডের মডেল। তো পরীক্ষায় কখনো যদি এই মডেলটা পরীক্ষা এসে পড়ে তো চোখ বন্ধ করে বুঝবা তাই নিশ্চিত এটা রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ড, সো আমরা বুঝাবো এটা রাদারফোর্ডের মডেল, এটাই ব্যাখ্যা করতে বলছে। সো পরীক্ষায় যদি কোশ্চেন আছে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে এই যে প্রস্তাবনাটা কি ছিল সেটা, আর একটা হচ্ছে সীমাবদ্ধতা দেখি আমরা এখন। এই সীমাবদ্ধতা আসছে এখন, তার এই মডেলের মধ্যে না অ্যাকচুয়ালি অনেক সমস্যা ছিল। কি কি সমস্যা ছিল? প্রথম সমস্যা ছিল সৌরজগতে গ্রহের সামগ্রিকভাবে চার্জবিহীন, সরি এটা এরকম হবে চার্জবিহীন, কিন্তু পরমাণুতে ইলেকট্রন সময়ের ধনাত্মক চার্জ যুক্ত। দেখো গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এই কনসেপ্টটায় গ্রহগুলা অ্যাকচুয়ালি চার্জ নেই, কিন্তু আমার যে ইলেকট্রন গুলা আমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে অবশ্যই তার একটা চার্জ আছে, যার কারণে সে ঘুরতে পারতেছে এবং সে চেষ্টা করতেছে কি স্থিরবাদী আকর্ষণ বল কাজ করে নিউক্লিয়াসের মধ্যে এবং এটা কেন্দ্রিক বিমুখী বল কাজ করতেছে, দুটো সমান কারণে সে ঘুরতে পারতেছে। দ্যাটস ওয়াই প্রথম যে লজিকটা ছিল যে গ্রহের সাথে তুলনা করা, সেটা কি হচ্ছে অপোজ হয়ে যাচ্ছে, বাতিল করে দিচ্ছে এই লজিকটি সীমাবদ্ধতা। সেকেন্ডটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকত্ব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকত্ব। জিনিসটা কি? আচ্ছা এই যে দেখো এখানে আমি চিত্র রাখছি, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকত্ব তত্ত্বের মতে কোন একটা আধানজনিত চার্জ যদি কোন একটা বস্তুকে বা কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সে কি করবে ভাই? সে তার কক্ষপথটা ছোট করতে থাকবে, করতে 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 একসময় সে মাঝে গিয়ে পতিত হবে, সেটা বলছে এবং এটা প্রমাণিত। কিন্তু আমাদের ইলেকট্রন তো ঋণাত্মক চার্জিত, কোনো কিছু কি নিউক্লিয়াসে গিয়ে পতিত হচ্ছে, তাহলে আমাদের মডেলটাই তো থাকতো না, এই মডেলটাই থাকতো না যদি প্রত্যেকটা ইলেকট্রন যদি ঘুরতে 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 নিউক্লিয়াসে গিয়ে পতিত হতো, কোনো মডেল থাকতো না, কোনো মডেল থাকতো না। কিন্তু এগুলো কিছু হচ্ছে না, তার মানে বোঝাচ্ছে যে তার এই মডেলের যে প্রস্তাবনা ছিল সেটাও তো অনেক ভুল আছে, এই ভুলটা হলো মেইন ভুল, যে ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকত্ব তত্ত্ব সে মানতেছে না। ঠিক আছে, সেকেন্ড থার্ড তিন নাম্বারটা কি? হাইড্রোজেন বর্ণালীর সুষ্ঠু ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, বর্ণালীটা কি? বর্ণালী হচ্ছে যে ইলেকট্রন যে ধরো একটা বাইরে থেকে কোনো শক্তি শোষণ করলো, পরে লাফ দিয়ে এসে অন্য কক্ষপথে গেল, এই যে পথটা সেটাকে আমরা বর্ণালী বলতেছি, কিন্তু সে বর্ণালী কোনো কিছুই বলে নাই তার প্রস্তাবনায়। ইলেকট্রনটা অবশ্যই জাম্প করতেছে, শক্তি বা বিকিরণ করে সে আবার নিচে কক্ষপথে আসতেছে, এসব নিয়ে সে কিছুই বলে নাই। তো এটাও একটা বিরাট সীমাবদ্ধতা ছিল। আরেকটা হচ্ছে 4 নম্বরে, যদি আবর্তন ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্বন্ধে কোনো ধারণা নেই, আমার ইলেকট্রন গুলো যে ঘুরতেছে আমার নিউক্লিয়াসের চারপাশে সেটা নিয়ে সে কোনো ধারণাই দেয় নাই, যে আমার কোন কক্ষপথে কি টাইপের আকৃতি হচ্ছে, আমার কক্ষপথের বৃত্তাকার না উপবৃত্তাকার না চতুর্ভুজ, কি কিছুই সে বলে নাই, জাস্ট বলতে সৌরজগতের মতো হচ্ছে। তো এইটাও একটা বিরাট সীমাবদ্ধতা ছিল। আচ্ছা আচ্ছা 4 নাম্বারটা গেল। 5 নাম্বার দেখো, একাধিক ইলেকট্রন মিশ্র পরমাণুতে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে কিভাবে পরিবহন করতে পারে সেটার ব্যাখ্যা দিতে পারে। যে আমার একটা ইলেকট্রন না, একাধিক বিষয়ে আমাদের একটা পরমাণু আছে, ধরো আমার পরমাণু 3 4টা 5টা ইলেকট্রন আছে, সেখানে আমার ইলেকট্রন গুলা কিভাবে পরিবহন করতেছে, ধরো কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, সে কিভাবে পরিবহন করবে, একসাথে যাবে নাকি আলাদাভাবে যাবে, ঘুরবে, কিভাবে করতেছে, সেসব নিয়েও সে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তার মানে বোঝাচ্ছে যে তার সীমাবদ্ধতা গুলো প্রচন্ড লেভেলের যৌক্তিক ছিল, এবং তার পরিপ্রেক্ষিতে বোর্ড 2 বছর পরে তার একটা মডেল উপস্থাপন করে। তো বুঝলাম কি, আমরা আমাদের এই রাদারফোর্ড মডেল থেকে তার আলফা কোণ বিচ্ছুরণ পরীক্ষাটা দেখলাম, যেটা পরীক্ষা আসার চান্স খুব কম, বাট এমসিকিউ গুলো আসেই মাস্ট, দেখে যাবা। তারপর হচ্ছে রাদারফোর্ডের প্রস্তাবনাটা একবার করে চোখে পড়বা কেমনে কি আসছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সীমাবদ্ধতাগুলো, যদিও পরীক্ষা খুব একটা আসে না, তারপর আমরা জিনিসগুলো একবার চোখে দেখে যাবো যে অ্যাকচুয়ালি রিজনটা কি ছিল। এটুকু হচ্ছে দেখো রাদারফোর্ড মডেল।